আমরা বিচার চাই। ওই সম্বন্ধী ও সালা রজত বাবুর বিচার চাই। রজত বাবু আমার বেটি বিলাসীর ধর্ম নষ্ট করতে গিয়েছিল, আমার বেটি তো কান্না করছিল না। একদম মিথ্যা কথা বলবি না। ওই বিলাসী আমার মেয়ে। এই জানোয়ারের দল, তোরা এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাবি কি না? আমরা বিচার চাই। তবে জানোয়ার, যত বড় মুখ না তত বড় কথা। দাও দেবনাথ। নাম বাবু সাহেব। বাবা ওরা শাট আপ। ওদের সম্পর্কে পরে শুনবো, তার আগে আমার কথার জবাব দাও। তুমি কি ভুলে গেছো এটা স্বাধীন ভারতবর্ষ? এখানে প্রতিটি মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার আছে। তাহলে কোন সাহসে ওই গরিব নিরীহ মানুষটার দিকে তুমি বেল্ট তুলেছিলে? আপনি আমাকে ক্ষমা করবেন বাবা। আমার কাছে ক্ষমা না আছে, তুমি ওদের কাছে ক্ষমা চাও। আপনি কি বলছেন বাবা? ওরা বৌমা, তোমার মনে রাখা উচিত অধিকারের একটা সীমা আছে। তুমি ভুলে যেও না যে তুমি প্রবীণ স্বাধীনতা সংগ্রামী শরৎ ব্যানার্জির নাতনি আর রিটার জজ চন্দ্রকান্ত চৌধুরীর পুত্রবধূ দেবনাথ। তোমরা আমাকে ক্ষমা করো। ঠিক আছে মেজবাবু, আমরা তোমায় ক্ষমা করে দিলাম, লেকিন রজত বাবুর বিচার চাই। কেন, রজত কি আবার কোনো অপরাধ করেছে নাকি? না 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 না, আপনি বিশ্বাস করুন, আমি কোনো অপরাধ করিনি। নাই মালিক বাবু, রজত বাবু আমার বেটি বিলাসীর ইজ্জত নষ্ট করতে গিয়েছিল। আমার বেটি তো শরীর যন্ত্রণায় বহুত কষ্ট পাইছিল না। তাই নাকি? বিশ্বাস করুন আঙ্কেল, আসলে আসলে বিলাসী মেয়েটা একটা নষ্ট। কপি কবি আমার চাবুকটা নিয়ে আয়। বাবা, আমি বলছিলাম কি, ছোটদা যদি কোনো অপরাধ করে থাকে তাহলে ওকে আপনি। বাবু আপনার চাবুক দে আমার চাবুক। আঙ্কেল আঙ্কেল, হ্যাঁ, তুমি 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 তোমাকে কয়েকটা প্রশ্ন করছি, সেই প্রশ্নের যথাযথ উত্তর দেবে। বলুন। তোমার বয়স কত? আগে 35। লেখাপড়া? এমকম। এই এমকম বিদ্যা নিয়ে 35 বছর বয়সে তুমি কি জীবনে কখনো কোনোদিন শুনেছ যে কোন যুবতী মেয়ে স্বেচ্ছায় তার গায়ে কলঙ্কের কালি ছড়িয়েছে? না না আঙ্কেল না, আমি তো অবশ্য শুনিনি, কিন্তু ওই মেয়েটা সব পারে, কারণ আমার চোখে সে একটা গরিব। ছেলেবেলার মতো শিবু আজ অবশ্য লুকোচুরি খেলছে। শিবু শিবু শিবু, এই যে শুনছেন, দয়া করে আমাকে একটু রাস্তাটা পার করে দেবেন। ও আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য শিবু কণ্ঠ বদল করে অন্ধের অ্যাক্টিং করছে। অলরাইট, আমার নাম পায়েল মুখার্জি, আমি ওর সঙ্গে একটু অ্যাক্টিং করি। শুনছেন, পারফিউমের গন্ধ পেয়ে মনে হচ্ছে আপনি একটা মেয়ে ছেলে। দয়া করে আমাকে একটু রাস্তাটাকে পার করে দেবেন। করে পার করবো বলুন? আমি হচ্ছে আপনার মতো অন্ধ। সে কি, আপনি অন্ধ? আমি অন্ধ, আপনি অন্ধ? তাহলে আসুন না, হাত ধরাধরি করে ওই ওই জোড়া দিঘিতে আমরা দুজনে যাই। তাহলে চলো। চলুন। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আপনি না খুব সুন্দর। আপনি কি করে জানলেন আপনি তো অন্ধ? না মানে আমার চোখের দৃষ্টি না থাকলেও আমার হৃদয়ের দৃষ্টি তো আছে। তাই আসুন না, আমার হৃদয় দিয়ে আপনার হৃদয়টাকে আমি একটু জানা। ও মেরি জানা, मैं हूँ तेरे ख्वाबों के राजा, लैला ओ मेरी लैला, आजा मेरे बाहों में आजा, जाना ओ मेरी जाना, मैं हूँ तेरी ख्वाबों के राजा, लैला ओ मेरी लैला, आजा मेरे बाहों में आजा।
ওকে স্যার, একেবারে ফাটাফাটি। এই যে এসবের মানে কি? বলি এসবের মানে কি? মানেটা পরে জানবে ম্যাডাম। তার আগে আপনার এই ফিগারটা একটু ভালো করে দেখে নিন। দেখে নিন। 36 28 দেখুন দেখুন নারুবাবু, দেখুন ম্যাডামের ফ্রন্টটা দেখুন, ফেস সাইডটা দেখুন, ব্যাক সাইডটা দেখুন, টোটাল ব্যাপারটা মিলিয়ে নিন। আমরা ঠিক যেমনটি চেয়েছিলাম। এই কি আপনারা? ও ম্যাডাম, আমরা হচ্ছে সিনেমা দলের লোক। আমি শীঘ্রই খুব একটা ছবির শুটিংটা শুরু করব, তাই সেই ছবিতে এইরকম একটা সিকোয়েন্স আছে, সেটা কেমন হবে আপনাকে দেখেই আমি একটুখানি মেপে নিলাম আর কি। কারণ আমার আগামী ছবির নায়িকা হবেন আপনি। আমি আমি নাই নিশ্চয় হবে। আমি আপনাকে তৈরি করে নেব। আপনি কি? আমি বাংলা সিনেমার মেগা হিট ডিরেক্টর নাড়ু মিত্রি। ও নাড়ু মিত্রি। ও ঠিক আছে ঠিক আছে, কিন্তু উনি কে তা তো চিনলাম না। উনি হচ্ছেন, হ্যাঁ ওনার সাথে আলাপ করে দিন। উনি হচ্ছে বাংলা সিনেমার মেগা উদীয়মান হিরো কাঞ্চন কুমার। ব্যাকেটে দূর ফিরে যা। আচ্ছা নাড়ু বাবু, এই দূর ফিরে যা কথাটার মানে কি? দূর ফিরে যা মানে দূরদর্শন খ্যাত বলে দূর, আর ফিল্ম খ্যাত বলে ফি, আর রেডিও খ্যাত বলে রেহে। আর যদি কোনোদিন যাত্রায় যায় তাই অ্যাডভান্স যা শব্দটা যোগ করে দিয়েছি। যদি কোনোদিন যাত্রা না শিখে ওই স্টেজে উঠে ডায়লগ কোত 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 কোত, তাহলে দর্শকরা বলবে কাঞ্চন কুমার দূর ফিরে যা। আচ্ছা, আপনি কি আমার ব্যবহারে খুব কষ্ট পেয়েছেন? না না, কষ্ট পাবো কেন? প্রথমে একটু রাগ হয়েছিল, কিন্তু পরে পরে যখন শুনলাম আপনারা সিনেমার লোক তখন। আচ্ছা, আপনি বুঝি খুব সিনেমা ভালোবাসেন? শুধু ভালোবাসি না কাঞ্চন বাবু, আমার অনেক দিনের শখ, আমি ফিল্মে অভিনয় করবো। তাহলে বাড়িতে বসে আছেন কেন? শুয়ে না মানে লেগে পড়ুন। মানে আমি কি অভিনয় করতে পারবো? আরে বাবা, কেন পারবেন না? নাড়ু বাবুই আপনাকে তৈরি করে দেবে। হ্যাঁ, আরে বাবা, এই টলিউডের ঋতুপর্ণা, রচনা আর বোম্বের করিনা, আমিষাকে পর্যন্ত এই নাড়ু বাবুই তৈরি করেছে। বাবা, নাড়ু বাবু তাহলে খুব গুণী এবং ব্যস্ত মানুষ। ব্যস্ত মানে ব্যস্ত, একেবারে স্থান খাওয়া পর্যন্ত। পড়ে গেলাম। ও ম্যাডাম, এতক্ষণ আপনার সঙ্গে কথা বলছি, কিন্তু আপনার পরিচয়টা জানা হয়নি। হ্যাঁ, আমি না পায়েল মুখার্জি। এই জোড়া থেকে চন্দ্রকান্ত রায়চৌধুরী আমার জ্যাঠামশাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার বাবা মা মারা যাবার পরে জ্যাঠামশাই আমাকে মানুষ করেছেন। কি আশ্চর্য! আরে বাবা, ওই জোড়াধিকির চন্দ্রকান্ত রায়চৌধুরী তো আমার বোন ছন্দার শ্বশুর। তার মানে আপনি শরৎ দাদুর নাতি? নাতি নয়, দাদুর পোয়াই দেওয়া বাতি। আচ্ছা, আমার দাদুকে কি আপনি চেনেন? শরৎ দাদুকে পশ্চিমবঙ্গের মানুষ যতখানি চেনেন তার থেকেও আমি অনেক বেশি চিনি। কারণ তিনি আমাকে খুব স্নেহ করেন, আর তাছাড়াও তিনি একজন প্রবীণ স্বাধীনতা সংগ্রামী। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাকে বিশ্বময়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি,
আমাকে কি আর আমার নাতি রজত ভালো থাকতে দিয়েছে? তার জন্যে গায়ের লোকের কাছে, শিবুর বাবা চন্দ্রকান্তর কাছে আমি মাথা তুলে দাঁড়াতে পারি না। লজ্জায় ঘেন্নায় মনটা আমার বুড়ে একেবারে শেষ হয়ে গেছে রে দিদি ভাই। তোমার সেই মরে যাওয়া মনটাকে আমি বাঁচিয়ে তুলবো দাদু। এমন জাদু মাখা কণ্ঠে আমাকে দাদু বলে ডাকলে কে তুমি ভাই? আমাকে তুমি চিনতে পারছো না দাদু? আমি তোমার বড় নাতি কাঞ্চন। ও দুঃশাসনের দাদা দুর্যোধন। দাদু হেন কালে মধুলে মুখে কোন সুখে কিবা প্রয়োজনে তব হেতা আগমন কহ মোরে কোন সে দ্রৌপদী বস্ত্র করিবে হরণ। অকারণে দোষ কেন দাও মহামতি? তোরা গতি চেয়ে দেখো ওই মুখপানে কলঙ্ক কালিমা আছে কি কোনখানে? দাদু আমি তুই একটা রজত, তোরা দুটোই শয়তান, তোদেরকে আমি বিশ্বাস করি। কেন বিশ্বাস করো না দাদু? আমার ভাই দুর্যোধন হলেও আমি তো দুঃশাসন নই। মনে করো না দাদু, আমি মহাভারতের উপেক্ষিত সন্তান, আমার নাম বিকর্ণ। কি বললি? হ্যাঁ দাদু, ভাইয়ের মুখ থেকে আমি সব কথা শুনেছি। সেই জন্য আমি লজ্জায় ঘেন্নায় ঠিক করেছি ওই চন্দ্রকান্ত বাবুর কাছে আমি ক্ষমা চাইতে এসেছি। বাহ রে দাদু ভাই বাহ, তোর কথা শুনে আমার মনের বোঝাটা অনেকটা হালকা হয়ে গেল রে দাদু ভাই। আশীর্বাদ করি দাদু ভাই, তুই জয়ী হ দাদু ভাই, তুই জয়ী। দাদু ভাই, দাদু ভাই। হায় রে হায়, আমি তোদের মিশে যাই আর আটি এখানে গড়াগড়ি খাই। কি করবো ডার্লিং, তোমাকে যদি আমি বুকে জড়িয়ে ধরি তাহলে আমার শিবু সতীন আমার উপর যে ভীষণ রেগে যাবে। না দাদু, শিবু একটুও রাগ করবে না। তুই থাম, শিবু তোর প্রেমের হাবুডুবু খাচ্ছে, আর তুই তো একেবারে তলিয়ে গেছিস। না দাদু, তুমি শুনিয়ে তোমার সঙ্গে কথাই বলবো না। জানো বাবু, বাই, পরে দেখা হবে। কাঞ্চন বাবু, বাই 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 বাই। বাই। দাদু ভাই, ওদিকে তাকিয়ে কোনো লাভ নেই, ওটা আলেয়া। বাড়ি গিয়ে বিশ্রাম করো, আমি একটু পরেই যাচ্ছি। এই বেটা নারুগোপাল, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ফলো মি। থাক আমি চলি দাদু। এসো। ও আমার দেশের মাটি, তোমার পানে একাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পানে একাই মাথা। দাঁড়ান দাদু, কেন? একটা ডেস্ক লাগবে। কি করলে এটা? আশীর্বাদ করুন দাদু, আমি যেন বড় হয়ে আরো বড় হতে পারি। আসি দাদু। জীবন যৌবন বড় ক্ষণস্থায়ী, কারো বাধা মানে না, কারো কথাও শোনে না, আপন গতিতে এগিয়ে চলে। যায়নি পাইল এখনো বাড়ি ফিরে যায়নি। ও শরৎ দাদু, পাইল দিদি মনে দেখেছে? কেন, কি হয়েছে গোপী? সর্বনাশ হয়ে গেছে দাদু, সর্বনাশ। কি সর্বনাশ হয়েছে আবার? শিবুদাদা বাবু বলেছিল হ্যাঁ। স্টেশন থেকে হ্যাঁ। পাইল দিদি বলে নিয়ে আসতে, আচ্ছা। কিন্তু গিন্নি মানে 5 পরে মাছ খাট থেকে দেরি হয়ে গেছে। আরে পায়েল তো অনেকক্ষণ আগেই বাড়ি চলে গেছে। যাক বাবা, পাওয়াছিল। হ্যাঁ, তা তুই পায়েলকে নিতে এসছিস কেন? আমার শিবু সদিনটা কোথায়? আজকে শিবুদাদা বাবু জন্মদিন। ও, আজকে শিবুর জন্মদিন, তাহলে আজকে তো শিবরাত্রি। ভোলানা ভোলানা ও ভোলানা, হদ হদ বম বম, হদ হদ বম, হদ হদ বম বম, হদ হদ বম, হদ হদ বম বম, হদ হদ বম, হদ হদ বম বম, হদ হদ বম। জয় শিব শঙ্কর, জয় মহেশ্বর, জয়
শক্তি ওগো তুমি শান্তি ওগো তুমি শক্তি ওগো তুমি শান্তি ওগো তুমি যে দিগম্বর জয় শিব শঙ্কর হর হর বম বম হর হর ভোলা খোকা তুই বড্ড সরল বড্ড বোকা, তাই তোকে নিয়েই তো আমার যত চিন্তা। শিবুদার নিয়ে চিন্তা করতে হবে না খুড়িমা, আমি তো আছি। শিবুদা আজ তাহলে আমি চলি। তা জানি বাবা অনাথ, কিন্তু খোকার বাবা যে খোকাকে সহ্য করতে পারে না। আচ্ছা মা, যদি কোনো ছেলে লেখাপড়া না করে কোনো বাবা কি তাকে ভালোবাসতে পারে বলো? আরে এই দেখো না, আমার মেজো ভাই দেবু, সে কতগুলো স্কুল পাস দিয়েছে, আর শুধু কি তাই, কত বড় স্কুলে পড়াশোনা করছে। আর আমি লেখাপড়া কিছুই জানি না, একেবারে লব ডঙ্কা। অথচ আমি তো তোকে মানুষ করতে চেয়েছিলাম। আমি যখন প্রথম এ বাড়িতে বউ হয়ে আসি, তখন তুই 1 বছরের শিশু, দিন রাত মা মা করে কাঁদতিস আর আমাকে আঁকড়ে থাকতিস। তারপর একটু বড় হলি, তোকে আর পায়েলকে তোর বাবা তোর বড় স্কুলে ভর্তি করে দিয়েছিল। কিন্তু জ্যাঠাইমা, কখন এলি মা? মাত্র জ্যাঠাইমা। ওখানে ভালো ছিলিস তো? পড়াশোনা খুব ভালো চলছে জানেন জ্যাঠাইমা, সামনের মাসে আমার ফাইনাল এক্সাম। ও মা, তাহলেই তো একদম চিন্তা করুন জেঠিমা, আমি প্রত্যেকটা বিষয়ে বড় বড় রসগোল্লা নিয়ে আসবো। খোকা কি হচ্ছে কি? মা পায়েল, তোর প্রতি তো জ্যাঠামশাইয়ের অনেক আশা। যশোদা বাবা বাবা মা বাবা ডাকছে। তোর বাবা আমাকে ডাকছেন? তাহলে ঠিক আছে, আমি এখন যাই। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই কাক তারা, আর সেই ফাঁকে আমি গিয়ে দেখে আসি তোর বাবা কেন আমাকে ডাকছে। ব্যাস, মন্দির তলা ফাঁকা, এবারে তুমি আর আমি একা। এই পায়েল, আচ্ছা তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? এই পায়েল শোনো না, আর বিশ্বাস করো, আমি তোমাকে আনতে স্টেশনে যাচ্ছিলাম, কিন্তু এই বাবা মামুন স্যার ফোস। এই পায়েল, আচ্ছা তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? এই পায়েল দেখো না, এই পায়েল দেখো কি সুন্দর চাঁদ উঠেছে। আজ অমাবস্যা, কাজে চাঁদ উঠবে না। ও তাই না? তাহলে মনে হয় সূর্য, রাতে তো সূর্য ওঠে না। বেচারা। এই পায়েল, এই পায়েল, আর তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? ঠিক আছে, তুমি যখন কথা বলবেই না, তাহলে আমি ওই ফুলির কাছে চললাম। ফুলি মানে ফুলেশ্বরী, আমি না তাকে খুব ভালোবাসি। তাকে ভালোবাসবো না, একবারে ওর মুখটা তোমার মনে পড়লো। না, আমি তোমাকেও ভালোবাসি, আবার ফুলেশ্বরীকেও ভালোবাসি। না, খবরদার পুলিশের সঙ্গে তুমি মিশবে না, একদম পুলিশের সঙ্গে মিশবে না। আরে বাবা, আমি কি করবো বলো? আমি না গেলেও ওই ফুলেশ্বরী আমাকে দেখলেই দৌড়ে চলে আসবে, আর তারপর তাকে এইভাবে আদর করতে হবে। ফোন করবো শয়তানি ফুলিকে, আমি ফোন করবো। সে দেখতে কেমন, তার বাবার নাম কি বলো? বলছি তার বাবার নামটি জানি না ওগো, তাহার নামটি ফুলি। শরীরে আমার লাগে শিহরণ, একটু তাকেই ছুলি। তার বাবার নামটি জানি না ওগো, তাহার নামটি ফুলি। শরীরে আমার লাগে শিহরণ, একটু তাকেই ছুলি। তার পটল চেরা চোখ, আরে যেন পায়রার খোপ। থেবড়া তাহার নাক, যেন পঞ্চমুখী সাপ। আরে হাত দিয়ে সে চলে, শুধু প্রেমের কথা বলে। তার গায়ের রংটি সাদা, তুমি হলে দুকিনি মীরা, সে যে আমার রাধা। বাবা যখন গাড়ি চালায় শব্দ হয় কেচর কেচর। বাবা যখন গাড়ি চালায় শব্দ হয় কেচর কেচর। আমার ফুলেশ্বরী কোনো মেয়ে নয় সখী, সে আমাদের ধবলি গায়ের বকনা বাছুর।
সংসারে কাজকর্মগুলো করতে হবে। শান্তা, তাকে কি বলছো তুমি? ঠিকই বলেছি, তুমি ভেতরে যাও পায়েলদি, আর আপনি যান বাজার থেকে এই ফর্দের জিনিসগুলো নিয়ে আসুন। না, আমার কাজ কোথাও যাবে না। কিন্তু মা, আমার বড়দার জন্য মাছ মাংস। বৌমা, আজ শিবরাত্রি, তোমার দাদার জন্য অন্য কিছু রান্নার ব্যবস্থা করো, আর গোপীকে বাজারে পাঠাও। গোপীনাথ তো জ্বর এসেছে। তাহলে দেবুকে পাঠাও। আশ্চর্য, সারাদিন পরিশ্রম করে এসে সে কি একটু বিশ্রামও নিতে পারবে না? বৌমা, দেবু তোমার স্বামী হলেও সে কিন্তু আমারই ছেলে। তাহলে নিজের ছেলের কথা না ভেবে এই সৎমূর্খ ছেলের প্রতি আপনারা তো দরদ কিসের মা? হিসাব করে কথা বলো বৌমা। শুনুন মা, আপনার এই আদুরে গোপালের যখন ব্যবসা বাণিজ্য দেখার মুরদ নেই, তখন ওর উচিত এ বাড়ির চাকর বাকরের কাজগুলো করে দেয়া। এটাই সংসারের নিয়ম। শুনে যাও, শুনে যাও বৌমা, তুমি শুনে যাও। কি ব্যাপার যশোদা, এত গোলমাল কিসের? বাবা, বাবা আমাকে আশীর্বাদ করুন। খবরদার, খবরদার, আমাকে প্রণাম করবি না। কেন করবো না বাবা? আজ যে আমার জন্মদিন। ও জন্মদিন? হ্যাঁ। আজকের দিনে তুমি এই পৃথিবীতে এসেছিলে, কে আসতে বলেছিল তোমাকে? বাবা, আর এসেই বা আমার কি উপকার করেছো? জন্মের সঙ্গে সঙ্গে তো মাকে খেয়েছো, আমার মান সম্মান সব চিবিয়ে খেয়েছো। আর কি খেতে চাও তুমি বলতে পারো? আমি ঠিকই বলছি। ওই রাস্কেলটা কোন সাহসে আমাকে প্রণাম করতে আসে? আমার মুখ রেখেছে, আমার স্বপ্ন পূরণ করেছে। স্বপ্ন, ও আমার আর ভারতীর স্বপ্নের সন্তান। ভারতী অকালে চলে গেলেও আমি নিরাশ না হয়েও শুধু ওকে মানুষ করার জন্যে আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। আমি ভেবেছিলাম ওর গৌরবে আমার মুখ উজ্জ্বল হবে। আমি যখন এই রাস্তা দিয়ে হেঁটে যাব, তখন এই অঞ্চলের মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে থেকে আমাকে বলবে, ওই ওই যাচ্ছে শিবনাথ চৌধুরীর বাবা চন্দ্রকান্ত রায় চৌধুরী। ওকে ওকে তুমি আমার সামনে থেকে চলে যেতে বলো যশোদা। মা, মা, আমি বাজারে যাচ্ছি মা। কিন্তু খোকা, মা গো, আমার যে আনন্দ করার কোনো অধিকার নেই মা। নিজের জন্মদিনে নিজের বাবার আশীর্বাদ পাবার কোনো অধিকার নেই মা। তাই তাই এই বাড়ির আর 5টা লোকের মতো এই ছোটখাটো কাজ তো আমাকেই করতে হবে মা, আমাকেই করতে হবে। যশোদা, ওকে বলে দাও যেন আজকে রাত্রে গাড়িটা পরিষ্কার করে রাখে। আমি কাল সকালে সদরে যাব। বেশ, তাই হবে বাবা। আপনি যা বলবেন আমি তাই করব। আপনি আপনি শুধু এক পলকের জন্য আমার দিকে একটু দেখুন না বাবা। শুধু একবার খোকা বলে ডাকুন না বাবা। আমি তো আর আপনার কাছে কিছু চাইনি বাবা, আর কোনোদিন কিছু চাইনি বাবা। কিচ্ছু নাই, কিচ্ছু না, কিচ্ছু। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো, তুমি কি বলতে চাও? আমার বন্ধু ললিতের ছেলে জয়ন্ত আমাকে চিঠি লিখেছে এবং চিঠিতে লিখেছে তার ভাই হেমন্তর সাথে পায়েলের বিয়ে দিতে চায়। তুমি কি বলতে চাও? আমি আর কি বলবো? বড় ভাই থাকতেই তুমি মেজো ভাই দেবুর বিয়ে দিয়েছো, আজ তুমি পায়েলের বিয়ের কথা বলছো। কিন্তু কই, তুমি তো আমার শিবুর বিয়ের কথা বলছো না। তুমি কি বলতেছো একটা অপদার্থের সাথে বিয়ে দিয়ে একটা মেয়ের জীবনের চরম সর্বনাশ হবে? তাছাড়া এই মূর্খটাকে বিয়ে করবে কে? পায়েল বিয়ে করবে। হ্যাঁ গো হ্যাঁ, শিবুর সঙ্গে তুমি পায়েলের বিয়ে দাও, ওরা দুজনে সুখী হবে। কারণ ওরা যে দুজনকে ভালোবাসে। যশোদা, আমার কথা বিশ্বাস না হয় তুমি পায়েলকে ডেকে জিজ্ঞাসা করো। থাক যশোদা, থাক। তুমি কি ভুলে গেছো যশোদা, পায়েলের বাবার মৃত্যুর আগে তাকে আমি কথা দিয়েছিলাম তার মাতৃহারা মেয়েটাকে আমি মানুষের মতো মানুষ করব। আর তুমি কিনা সেই মেয়েটার জীবনে চরম সর্বনাশ করতে চাও। আমি সর্বনাশ করতে চাই না, আমি ওদের দুজনকে সুখী করতে চাই। আর আমার কথা যদি বিশ্বাস না হয়
থাক। এ বিয়েতে পায়েল যদি সুখী হয় তাহলে আমার কোনো আপত্তি নেই, তুমি বিয়ের ব্যবস্থা করো। তবে একটা কথা মনে রেখো যশোদা, কি কথা? পায়েল এ বাড়ির আশ্রিতা হলেও এই বাড়ি তোর বিয়ের জাঁক জমকের যেন কোনো রকম ত্রুটি না হয়। কোনো ত্রুটি আমি রাখবো না। হে বাবা ভোলানাথ, আমার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো দয়াময়। ওরে কি আছিস? পায়েলকে একবার এই খবরটা না না এখন পরীক্ষা শেষ হলেই পায়েল জানতে পারবে শিবুর সঙ্গে তার বিয়ে, আর মনে মাতানো খাবার, চিকেন চাপ, মটন কারি, আরে বাবা রসগোল্লা, পান, আরে বাবা এটা খেলে সেটা খেলে, খেলে না তো সেটা কোনটা? আরে চাটনি। খাবো 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 দুধেরি ছাই কি খাই কি খাই কোন দিকে যাই, কি খাই কি খাই কোন দিকে যাই, হাত খাই না পা খাই, মাথা খাই না মাজা খাই, শুধু খাই খাই আরে খাই। কি হলো দেবো, কি হলো? প্রথমে খাবো গরম নরম তুলতুলে নানপুরি আর রাজমার ঘুগনি, তারপরে খাবো স্যালাড আর টেবিল। বললেন আপনি টেবিল খাবেন? না, টেবিল খাবো না, কেলেই তুমদাম ক্যাশ আউট হবে। জয়াবু আপনি মিক্সড ফ্রাইড রাইস, মটন বিরিয়ানি, এজ ম্যাচ এজ লাইফ। আপনি কি সব আজে বাজে বকছেন? আমি তো মাথা মুন্ড কিছু বুঝতে পারছি না জয়বাবু। এরপরেই খাবো, শুধু খাবো এরপরে কি জ্বালা খাবো, চিকেনের জ্বালা, ঠিক এমনি করে। জয়াবু আপনি আপনি ওরম করছেন কেন? গার্গি, এই গার্গি, আরে তাড়াতাড়ি ছুটে আয়, জয়বাবু কিরম করছে দেখবি আয়। জয়াবু জয়াবু দিদিকে হারিয়ে একেবারে পাগল হয়ে গেল নাকি? তাহলে তাহলে আমি এখন কি করব? চাটনি খাও। বললেন আমি আমি চাটনি খাবো? কি মজা, সঙ্গে পাপড় ভাজা। পাপড় ভাজা? সর্বনাশ, জয়াবু সত্যি সত্যি পাগল হয়ে গেছে। গার্গি, এই গার্গি, এবার বুঝি আমিও পাগল হয়ে যাবো রে। হোয়াট ননসেন্স, তুই হঠাৎ ও কথা বলছিস কেন দাদা? আচ্ছা তোর কি শরীর খারাপ? না রে গার্গি না, আমি এখনো ঠিক আছি, কিন্তু ফ্যাক্টরি থেকে ফিরে এসে জয়াবু কি সব খাবো খাবো করছে, তুই শোন। ডোন্ট ওয়ারি, আমি দেখছি। এই যে জাম্বু, সন্দেশ খাবো। ও আপনি সন্দেশ খাবেন? তার মানে আপনার খিদে পেয়েছে। ঠিক আছে, আমি এক্ষুনি ফ্রিজ থেকে সন্দেশ নিয়ে আসছি। না, রসে টইটম্বুর রসগোল্লা খাবো। গার্গি, রসগোল্লা? ঠিক আছে। সে কি রে দাদা, জামাইবাবুর তো হাই ব্লাড সুগার। তাহলে তাহলে রসগোল্লার সঙ্গে ওই সুগারের ট্যাবলেটটাও নিয়ে আয়। আমি ঠিক আছে। চললাম। রুক যাও। আইসক্রিম খাবো, একটা নয় দুটো। ক্যাচাং জামাইবাবু তাই না পাগল হয়ে গেছে দাদা? আমি তো আগেই বুঝতে পেরেছিলাম না গার্গি। কি হবে দাদা? একটা মাত্র আইসক্রিম খাবো। হ্যাঁ খাবেন খাবেন, এবার বুঝি ডাক্তার ডাকতে হবে। তারপর তারপর বিয়ে বাড়ির মান, একটাই খাবো পান। এই দাদা, পকেটে বোধহয় না ছুরি আছে দাদা। আমার তো তাই মনে হচ্ছে রে। কি হবে দাদা? এরপর
সিগারেটের টান। ব্যাস, খাওয়া কমপ্লিট। রাজেশ গার্গী, তোমরা এখানে এভাবে দাঁড়িয়ে আছো? আরে ভাগিনী, শোনো শোনো। জাম্বু, এতক্ষণ আপনার কি হয়েছিল? ওই কিছু হয়নি তো। সে কি, আপনি বাড়ি ফিরে এসে তখন থেকে শুধু খাবো 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 করছেন। তাহলে বলি শোনো, তোমাদের নিশ্চয়ই মনে আছে দেবুর বিয়েতে আমার পেট খারাপের জন্য ভালো করে আমি খেতে পারিনি। তাই শিবনাথের বিয়েতে আমি কি কি খাবো এতক্ষণ ধরে আমি তো সেটাই হিসেব করছিলাম। ও মাই গড, আমরা দু ভাই বোনে ভয় করছি আর আপনি হিসেব করছেন বিয়ে বাড়িতে গিয়ে কি কি খাবেন। সত্যি জামাই বাবু, আপনি পারেন। আমি এতক্ষণ সেটাই হিসেব করছিলাম, কারণ কাকা বাবু। থামুন তো, কাকা বাবু? আপনি যাকে কাকা বাবু বলছেন, আমার চোখে তিনি একজন ক্রিমিনাল। শাট আপ রাজেশ, একদম বাজে কথা বলবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালকে তুই বলতো ওই মূর্খ শিবুর সঙ্গে শিক্ষিত মেয়ের পায়েলের বিয়ে দেওয়া কি অন্যায় নয়? কি বললি? পায়েলের সঙ্গে যার বিয়ে হবে সে মূর্খ? ভেরি ব্যাড জামাই বাবু। আমি তো ভাবতেই পারছি না যে পায়েলের স্বামী হবে একটা বর্বর। কাকে সেই বর্বর শিবেকে পায়েল ভালোবাসে। হাউ ফানি, ব্যাপারটা একটু মাচ ইন্টারেস্টিং। পাত্রে ফাটাফাটি ইংলিশ বলবে, অথচ পাত্রের মুখ থেকে কও বেরোবে না, কিন্তু ওরা একে অপরকে ভালোবাসে। যাবো যাবো যাবো, ঐতিহাসিক এবং অদ্ভুত বিয়ে দেখতে আপনার সঙ্গে আমরা জোড়া দেখি। যাবো। কোথায় যাচ্ছিস তুই এখন? বান্ধবী শর্মিলার বাড়ি। সে কি, তুই দেখো যে মিস্টার ব্যানার্জি এসে পড়বেন। সেটা আবার কে? আরে নামকরা ফিল্ম প্রডিউসার, নারী মঙ্গল সমিতির প্রেসিডেন্ট। তাই বাবু, কলেজ যাওয়ার পথে গার্গীকে দেখে মিস্টার ব্যানার্জি তো খুব পছন্দ হয়ে গেছে। আচ্ছা, গতকাল তিনি আমাকে ডেকে বললেন যে গার্গীকে বিয়ে করবেন। শুভস্থ শীঘ্রম। আমি আজ রাজেশ বাবুকে আসতে বলেছি। আমি এসে গেছি রাজেশ বাবু। আসুন রাজেশ বাবু। Hi, Mr. Gargi. How are you? I am fine, thank you. Nice to meet you. মিস্টার ব্যানার্জি, ইনি হচ্ছেন আমার জামাই বাবু, মিস্টার বিনয় মুখার্জি। Hello. নমস্কার নমস্কার। Okay. রাজেশ বাবু, জানেন মিস্টার ব্যানার্জি, রাজেশ বাবুর কাছে আপনার কথা এত শুনেছি যে আলাপ করতে না এসে থাকতে পারলেন না, তাই না? এক্স্যাক্টলি। কিন্তু আমার একটা কথা শুনলে আপনার ওই আলাপ চটকে না একেবারে বিলাপ করবেন। সে কি? যে লক্ষ্যভেদের লক্ষ্যে আপনি আমার বাড়িতে এসেছেন, সেই কার্কি অর্থাৎ আমার শালিকা এখন তো বিয়ে করবেই না। সে কি? আশা করি আমার কথাটা আপনি বুঝতে পেরেছেন। ওকে, নমস্কার, বাবা বাই। রাজেশ বাবু, আমি ডোন্ট ওরি মিস্টার ব্যানার্জি, ডোন্ট ওরি। ওই বিনোদের কথা আপনি কিছু মনে করবেন না, কারণ গার্গী আমার বোন। তাই আমি যখন কথা দিয়েছি তখন এই বিয়ে হবেই হবে। ওকে। গার্গী, মিস্টার ব্যানার্জি খুব ভালো ব্যবহার করবি, কারণ তোর উপর আমার অনেক কিছু নির্ভর করছে। তাই যদি সব গোলমাল করে দিস তাহলে কিন্তু আমি তোকে ক্ষমা করবো না, কথাটা মনে রাখিস। আমি চললাম। বাই রজত বাবু। মিস গার্গি, আপনি কি আমার উপর রাগ করেছেন? সার্টেনলি নট। তাহলে আমার সঙ্গে আপনি তুমি কথা বলছো না কেন? আপনার সঙ্গে বলার মতো কোনো কথাই আমার নেই। কেন নেই? আরে বাবা, আমি তোমাকে বিয়ে করতে চাই, এ কথা তুমি তোমার দাদার মুখে শোনোনি? হ্যাঁ, শুনেছি। শুধুই শুনেছো, কিছু অনুভব করতে পারোনি? সেটা কি বলুন তো? বিশ্বাস করো, আমি না তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। দূর থেকে তোমাকে দেখে আমি একদম পাগল হয়ে যাই। কথা দাও, আমার এই প্রপোজালটা তুমি অ্যাকসেপ্ট করবে? হোয়াটস আরি, আমাকে একটু ভাবতে দিন, আপনাকে ভালো করে বুঝতে দিন। তাহলে কবে জানতে পারবো? নিশ্চয় তাড়াতাড়ি নয়, কারণ আপনার সঙ্গে আজই আমার প্রথম হলো এক
পলকে একটু দেখা। Am I right? রাইট। Right you are. রাইট ইউ আর, রাইট ইউ আর, তুই ঠিক কথাই বলেছিস। তবে গোপী একটা কথা জানিস? কি কথা দাদু? ভাবছি ওই শিবুর সঙ্গে পায়েলের বিয়ে না দিয়ে বিয়েটা আমিই করে ফেলি। কিন্তু পায়েলদি তোমাকে বিয়ে করবে কেন? তুমি একটা বুড়ো ভাব। থাম রে শালা থাম। হ্যাঁ, চুলদাড়ি পাকলে কি হবে? বয়সটা আমার 70 বছর হলে কি হবে? মনটা যেন আমার একেবারে কাঁচা বিটে আম। জানিস জানিস, আমি ওই পায়েল ছুরিকে শোনাতে চাই। এই শোনাতে চাও গো ছোড়া? শোনাবো? আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। প্রাণ গলে যায় দেখে তোমার, প্রাণ গলে যায় দেখে তোমার মুখের মধুর হাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি। হ্যাঁ দাদু, তোমার তো ফুর্তি কিসের বলো? তা ফুর্তি হবে না? তোদের মধ্যে এরকম উঠতি ছুঁড়িদের দেখলে আমার মতো পড়তি ছোঁড়াদের যে অতীতের কথা সব মনে পড়ে যাচ্ছে। না, তোমার ভালোবাসার পাত্রটি কে গো দাদু? তোমাদের ঠাকুমা গো ঠাকুমা। তবে এই আজকালকার ছোঁড়া ছুড়িদের মতো আই লাভ ইউ বলতে পারি। তাহলে কি বলেছিলে দাদু? বলবার আর সময় কোথায় পেলাম রে দিদি ভাই। ফুলসজ্জার রাত্রে দুজনে দুজনে পাশাপাশি বসে সবে ঘোমটাটা খুলে তোমাদের ঠাকুমার কচি মুখটা আমি দেখতে যাব। ঠিক তখনই পুলিশের লাঠি পড়লো আমার দরজায়। আমি 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 পিছনের দরজা দিয়ে পালিয়ে গেলাম। অমনি পুলিশ আমাকে তাড়া করলো। অমনি পুলিশ তাড়া করতে আমি গুলি ছুটতে লাগলাম আর বলতে লাগলাম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। হঠাৎ পুলিশের একটা গুলি লাগলো আমার পায়ে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। দাদু, আমি অ্যারেস্ট হলাম। বিচারে আমার 5 বছরের জেল হলো। কিন্তু মনের মধ্যে রয়ে গেল তোমাদের ঠাকুমাকে দেখা এক পলকে একটু স্মৃতি। আর নয়নে চাও গো বধূ, আর নয়নে চাও গো বধূ, হাসো একটু মুচকি হাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। আরে কাছাকাছি কোথাও সানাই বাজছে বলে মনে হচ্ছে। আমাদের বাড়িতে বাচ্চা দিতে পারি। ওই দেখো, সেই সঙ্গে বিরাট প্যান্ডেল। হ্যাঁ তাই তো। কি ব্যাপার দাদু, বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি? পূজার কাজে যাই দিতে পারি। তাড়াতাড়ি বাড়ি চলো, বাড়ি গেলে সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। পায়েল দিদি ভাই, তুমি কি আমার সঙ্গে যাবে না তোমার ওই কেসটা ছোড়ার জন্য এখানেই দাঁড়িয়ে থাকবে? এদিকে আয়। তুই যে ওই শালির প্রেমে হাউডুবো খাচ্ছিস,
সেটা আমি জানি, বুঝেছিস? আমাকে লুকাতে হবে না। ও দিদি ভাই, তোমার কেষ্ট ছোড়া তো এসে গেছে। তাহলে কেন আর এখানে দাঁড়িয়ে জ্বলে পুড়ে যাক? আমি তাহলে কেটে পড়ি। দাদু, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি। আজাবা সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল। বলো ভালোই আছো তো, বলো ভালোই আছো তো। আজাবা সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল। বলো ভালোই আছো ছিলাম ছিলাম পায়েল, ছিলাম ভীষণ 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 ভালো ছিলাম। এই পায়েল, তোমার মনে আছে ওই পরীক্ষার আগে তুমি আমাকে একটা পুতুল করতে দিয়েছিলে? এই তুমি আমার পুতুলটা গড়েছো শিবু? হ্যাঁ, পুতুল গড়েছি এবং সেই পুতুলের নাম দিয়েছি পায়েল। কি মজা! আর সেই মাটির পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করে তাকে নিয়ে না আমি অনেক স্বপ্ন কি স্বপ্ন? দেখেছি। বল বল বল। সেই ছোট্টবেলা থেকে তুমি আর আমি যে স্বপ্নগুলো দেখতাম, ছোটবেলায় মানে আচ্ছা, সে তো মিথ্যে স্বপ্ন। সেই মিথ্যে স্বপ্ন যদি সত্যি হয় পায়েল, তার মানে তার মানে তুমি চোখ আমি আবার চোখ না, মানে তুমি চোখটা বন্ধ করো। তুমি চেয়ে থাকলে না আমার ভীষণ লজ্জা করবে। চোখটা বন্ধ করো, বন্ধ করো। পায়েল পায়েল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তোমার ছাড়া আমার কিছু ভালো লাগে না। আর আগামীকাল তোমার সঙ্গে আমার বিয়ে। অনাথ অনাথ, আরে আয় আয়, দেখে যা দেখে যা, আমি পায়েলকে সব বলে দিয়েছি, সব সব সব। কি বললে শিবুদা? দিদিমণিকে তুমি সব কথা বলে ফেলেছো? আরে বাবা, হ্যাঁ রে বাবা, দেখ না দেখ না, এই বিয়ের কথা শুনে পায়েলের মুখটা কেমন লাল হয়ে গেছে। কি পায়েল, হ্যাঁ বলো বলো, খুশি আছো তো? বলো বলো বলো। হাসি বন্ধ করো। কেন হাসি বন্ধ করবে? আনন্দের কথা শুনে কেউ কি হাসি বন্ধ করে থাকে গো? তুমি বোধহয় জানো না, খুড়িবার মুখ থেকে ওই কথাটা শোনার পর শিবুদা ভালো করে ঘুমায়নি। আরে বাবা, এটা কি চারটিখানি কথা? সেই ছোটবেলা থেকে যাকে আমি ভালোবাসি তার সঙ্গে আমার হবে বিয়ে, সে হবে আমার বউ। হাউ ডেয়ার ইউ! দিদিমণি, বলছিলাম ওই তুমি তো কথাটার ও, তুমি তো আমার ইংরেজি বোঝো না। না। বেটি তোমার এক কলম বিদ্যে নেই। তা কি করে ভাবলে শিক্ষিতা পায়েল মুখার্জি হবে তোমার বউ? আরে আরে, বাড়ির কুকুর ছাগলকে মানুষ ভালোবাসে, তাই বলে তাকে বিয়ে করতে হবে নাকি? পায়েল, কিসের কিন্তু? আমি তোমাকে বন্ধু হিসেবে ভালোবাসি শিবু, তাই বলে বিয়ে করতে পারি না। বলছো পায়েল, আমাদের ভালোবাসা শুধু বন্ধুত্বের? তুমি মনে করে দেখো দিদিমণি, এই তো কয়েক বছর আগে নীল শহরে পদ্ম তুলতে গিয়ে তুমি জলে তলিয়ে যাচ্ছিলে, কিন্তু ওই শিবুদা নিজের জীবন বিপন্ন করে তোমাকে জল থেকে তুলে হ্যাঁ জানি, সে কথা আমার মনে আছে। শুধু কি তাই, কলকাতা থেকে ফেরার পথে একদিন তুমি অসুস্থ হয়ে পড়েছিলে। ওই শিবুদা সারা রাত শিব মন্দিরে তোমার জন্য সুস্থ কামনা করেছিল। হ্যাঁ মনে পড়ে না? হ্যাঁ মনে পড়ে, কিন্তু শিবু সেগুলো বন্ধু হিসাবে করেছিল। তাহলে জবাব দাও পায়েল, তাহলে জবাব দাও। প্রত্যেকদিন হোস্টেলে গিয়ে আমাকে তুমি একটা করে চিঠি লিখতে, স্টেশনে এসে আমার দেখতে না পেলে মুখটা ভার করে থাকতে, ঘরে গিয়ে ঘন্টার পর ঘন্টা আমার সঙ্গে কথা বলতে। কদিন আগে ফুলেশ্বরীর নাম শুনে তুমি আমাকে বলেছিলে আমার জীবনে তুমি ছাড়া অন্য কোনো মেয়ে আসতে পারে না। এসবই বন্ধুত্ব? এর ভেতরে আমার নিয়ে তোমার মনে কোনো স্বপ্ন, কোনো আশা, কোনো ভালোবাসা জন্ম নেয়নি? স্বপ্ন তোমাকে নিয়ে? না, নেভার। আমার রুচিটা এত নিম্নগামী নয় শিবু। আমি লেখাপড়া শিখেছি, হাই সোসাইটিতে চলাফেরা করি, আমার লক্ষ্য সৌভাগ্যের শীর্ষ আসনে পৌঁছানো। আর তাছাড়া শরৎ দাদুর বড় নাতি কাঞ্চনকে আমি ভালোবাসি, আমি তাকে বিয়ে করব। এসেছি আমি, এসেছি দূর হতে, বহু দূরে, পথে পথে ঘুরে ঘুরে এসেছি আমি, এসেছি। সেই জন্যই তো সুদূর কলকাতা থেকে আমি এখানে চলে এসেছি।
তোমার হোস্টেলে গিয়ে জানতে পারলাম যে তুমি এই জোড়া দিঘিতে চলে এসেছো। তাই কদিন তোমার সঙ্গে আমার দেখা হয়নি, মনটা ভীষণ খারাপ করছিল। তাই তো এখানে আমি চলে এলাম। যেখান থেকে এসছিস তুই সেখানে চলে যা, এ গায়ে তো ঠাঁই হবে না। দাদু খবরদার, তুই আমাকে দাদু বলে ডাকবি না। রজতটার মতো তুইও আমার বুকে আঘাত দিলি। চলে যা এখান থেকে, তুই চলে যা। কেন চলে যাবে দাদু? ও আমার গেস্ট, আর তাছাড়া কাঞ্চনকে আমি ভালোবাসি। কিন্তু পায়েল, আমি যে তোমায় ভালোবাসি, আর মনে মনে আমি ভেবেছি যে তুমিই হবে আমার বউ। এই যে চন্দ্রকান্ত রায়চৌধুরীর চোখের বালি মিস্টার শিবনাথ রায়চৌধুরী, আমার স্বামী হবার কি যোগ্যতা আছে তোমার? হ্যাঁ, তুমি কি এই কাঞ্চনের নখের যোগ্য? তুমি কার সঙ্গে কার তুলনা করছো ডার্লিং? কোথায় আমি আর কোথায় ও? কাঞ্চন বাবু, ঠিকই তো বলেছো, ইডিয়েটটা না আছে শিক্ষা, না আছে শিষ্টাচার, নিজের বাড়িতেই চাকর বাকরের মতো জীবন যাপন করে। এই সভ্য সমাজের কাছেও একটা অপদার্থ। এই যে মেম সাহেব, শিবুদাকে ঠকিয়ে তুমি কোনোদিনও সুখী হতে পারবে না। কারণ শিবুদা একটা হিরে, আর কাঞ্চন কুমার বোতল ভাঙা কাজ। হিরে ফেলে দিয়ে বোতল ভাঙা কাজকে আঁচলে বাঁধতে গেলে দুঃখ আগুনের সুখে পুড়ে ছাই হয়ে যাবে, ছাই। আমাকে এত বড় অপমান! সবাই ইডিয়েটদের শিক্ষা না হলে আমাকে বিয়ে করার স্বপ্ন দেখে। ওকে বিয়ে করা তো দূরের কথা, ও ছায়া মারা তো আমার ঘেন্না করে। আর তোমার আশ্রয়দাতা চন্দ্রকান্ত রায়চৌধুরীকে তোমার ঘেন্না হয়? অফকোর্স দাদু, অফকোর্স। এটা কারই চক্রান্ত। ওই চন্দ্রকান্ত রায়চৌধুরী যেমন শিবুকে চাকর বানিয়ে রেখেছে, তেমনি আমার সঙ্গে শিবুর বিয়ে দিয়ে আমাকেও চাকরানি সাজিয়ে রাখতে চায় চন্দ্রকান্ত রায়চৌধুরী। একটা চিট, একটা লায়ার। হি ইজ এ বাস বাস পায়েল, বাস। অনেক বলেছো, আর একটা কথা বলবে না। তুমি আমার নিয়ে যা কিছু তাই বলো, আমি একটা সারা করবো না। কিন্তু আমার বাবার নিয়ে তুমি একটা বাজে কথা বলবে না পায়েল, একটা বাজে কথা বলবে না। হ্যাঁ কাঞ্চন বাবু। পায়েল, নিজেকে শান্ত করো, উত্তেজিত হো না। আমি তোমাকে মুক্তি দিলাম। এ তুই কি করলি শিব? হবে না, হবে না দাদু, হবে না। এ বিয়ে হবে না দাদু। শিব, ইউ আর এ গ্রেট। পায়েল, তুমি ভেতরে যাও, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আর কাঞ্চন বাবু, আপনিও যান। তোমাকে অসংখ্য ধন্যবাদ শিবু। হ্যাঁ, আরেকটা কথা, আমার আর পায়েল ডার্লিংয়ের আগাম বৌভাতের নেমন্তন্নটা তোমাকে করে দিয়ে গেলাম। তুমি এসো কিন্তু। কাঞ্চন, উপায় নেই দাদু, উপায় নেই, কোনো উপায় নেই। তুমি যতই আমাকে ভুল বোঝো না দিদি, এই পায়েল ডার্লিং এর প্রতি আমার ভালোবাসা কখন যে নীরবে চুপি চুপি এসে গেছে তা আমি বুঝতেই পারিনি। তার কারণ প্রেম একেবারে এসেছিল নীরবে আমার এই দুয়ার প্রান্তে, সে নিরুপায় এসেছিল পারিনি তা জানতে। প্রেম একেবারে এসেছিল নীরবে। এ তুই কি করলি রে শিবু? দাদু, ওই পায়েলের জীবন খুশি করতে আমি আমার কালো ছায়াটা ওর জীবন থেকে সরিয়ে দিলাম দাদু। ওরে শিবু, হয়েছে যে তোর বাবা তোকে ভুল বুঝবে। বুঝুক, তুমি পায়েল তো খুশি হবে দাদু। আমি তো পায়েলকে ভালোবাসি, বলো দাদু। আমি তার এত বড় ক্ষতি কি করে করবো দাদু, কি করে করবো দাদু? এটা তুই অন্যায়, এটা অন্যায়। আমি ওই স্বাধীনতা সংগ্রামী শরৎ বাড়ুচ্ছে, আমি কোনোদিন অন্যায়ের সঙ্গে আফসোস করিনি। আজকের আমি সব তোর বাবাকে গিয়ে আমি না 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 দাদু 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 না, বাবাকে কিছু বলো না। বাবা জানতে পারলে পায়েলকে ভুল বুঝবে, সবাই তাকে ঘৃণা করবে। ও দাদু, আমি তো পায়েলকে ভালোবাসি। আমি তার কি করে করবো? ও দাদু, তার চেয়ে আমি বাবার চোখে একটু বেশি খারাপ হয়ে যাই। হ্যাঁ, ও দাদু, তুমি আমার মাথায় হাত দিয়ে কথা দাও না দাদু।
আজকের এই কথা তুমি কাউকে বলবে না দাদু। ও দাদু, কাউকে বলবে না। কথা দাও না দাদু, কথা দাও না দাদু, কথা দাও দাদু। ওরে দাদু ভাই, মহারিষি পঞ্চরস্তি দানের কথা মহাকাব্যের পাতায় বড় বড় অক্ষরে লেখা থাকবে, কিন্তু তোর ওই নিভৃত দানের কথা কোন মহাকাব্যে লেখা থাকবে রে দাদু ভাই? দাদু, কোন মহাকাব্যে লেখা? দাদু, সেই মহাকাব্যের নাম কি রে? শাস্তি কাব্য দাদু ভাই, শাস্তি কাব্য। দাদু ভাই, জীবনটা কাব্য নয় যশোদা, জীবনটা কাব্য নয়। তুমি শিবুকে ডাকো, আমি দেখতে চাই তোমার স্নেহ মায়া মমতার কতখানি মূল্য দেয় সে। বাবা, আপনি আমাকে ডাকছিলেন? যশোদা ওকে জিজ্ঞাসা করে, আমি বৌমার মুখে শুনলাম নাকি পায়েলকে বিয়ে করতে রাজি নয়, কথাটা কি সত্য? না মানে বলছিলাম যে ওই কথাটা বলিস না খোকা। আমি তোর মা, আমার মুখ রক্ষার জন্যে, তোর বাবার সম্মান রক্ষার জন্যে, আর এই রায় চৌধুরী বাড়ির সম্মান রক্ষার জন্যে তুই শুধু আমাকে একটা হ্যাঁ ভিক্ষা দে খোকা। কি করে দেবো মা? আমি যে নিজেই আজকে একটা ভিখারি। খোকা, তুই কি রে দাদা? আজ 1 মাস ধরে বিয়ের আয়োজন চলছে, আজ বাদে কাল বিয়ে, আর আজ তুই কিনা বলছিস? এছাড়া যে আমার কোনো উপায় ছিল না। নয়, তোকে কিছুতেই ক্ষমা করব না। এই রায় চৌধুরী বংশের মান সম্মান আভিজাত্যকে যে খুবলে খুবলে খেয়েছে এই চন্দ্রকান্ত রায় চৌধুরী, তাকে কিছুতেই ক্ষমা করবে না যশোদা। কবি, আমার চাবকটা নিয়ে আয়। দে চাবক। তুমি কি পাগল হয়ে গেছো? যশোদা, সরে যাও মা, বাধা দিও না। জন্মের পর থেকে কখনোই আমার বাবার স্নেহ মায়া আমি পাইনি। আজ এই চাবুকের আঘাতে বাবার স্নেহ তো পাবো। না দাদু বাবা, তুমি এখান থেকে চলে যাও। কবি, কর্তা বাবু, আমি আজ্ঞাবহ দাস হিসেবে চাবুকটা আমি নিজের হাতে এনেছি, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আপনাকে অনুরোধ করছি কর্তা বাবু, আপনি এই দাদা বাবুকে। কবি, সাহসের সীমা ছাড়িয়ে যাস না। যশোদাকে শেষবারের মতো জিজ্ঞাসা করো ওর মত বদলাবে কি না। বাবা, আমি কখনো আপনার কথার অবাধ্য হইনি, কিন্তু আজকের নিতান্তই বাধ্য হয়ে বলছি বাবা, আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয় বাবা। আপনি কেমন বিচারক? আপনার আইনের খাতায় কি শুধু শাস্তির কথা লেখা আছে, ক্ষমার কথা লেখা নেই? দেবনাথ, যেখান থেকে পারো যেমন করে পারো আজকে রাত্রের মধ্যে ভালো পাত্রের তুমি সন্ধান করো। আমি কালকে লগ্নেই পায়েলের বিয়ে দিতে চাই। বাবা, আমার বড়দা কাঞ্চন তো রয়েছে, আপনি যদি মত করেন তাহলে। পায়েল যদি এ বিয়েতে রাজি থাকে তাহলে আমার কোনো অমত নেই। বৌমা, তুমি পায়েলের মতামত নাও। আপনি কিছু ভাববেন না বাবা, আমি এক্ষুনি গিয়ে পায়েল দিকে জিজ্ঞাসা করে আসছি। যশোদা, আমি চাই না এ বাড়ির অন্দর মহলে কোনো জানোয়ার বাস করুক, তাই কাল থেকে বাইরের মহলেই থাকবে। আর হ্যাঁ, পায়েলের বিয়ের ভোজটা ও যেন ভালোভাবে খেয়ে যায়। শুধু বিয়ে বাড়ির ভোজ খেলেই হবে না মা, তোমার আদরের বড় খোকাকে বলে দাও এই বিয়ে বাড়ির এঁটো পাতাগুলো তুলতে হবে, এমনকি বরযাত্রীরা এলে তাদের পা ধুইয়ে দিতে হবে। এই হতভাগা, তোর কাছে তো আমি কোনোদিনও কিচ্ছু চাইনি রে, শুধু মা হিসাবে তোর কাছে সামান্য একটা হ্যাঁ ভিক্ষা চেয়েছিলাম, তুই তাও দিলি না। মায়ের স্নেহের ভান্ডারে তুই এমনি করে আগুন ছুড়ে দিলি কেন? কেন রে হতভাগা?
তোমার ছায়া মানুষ হব বলে মাগো মা মাগো মা 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 মাগো মাগো আজ বিশেষ একটা কারণে আমি তোমার কথার উত্তর দিতে পারলাম না। উত্তর না দিতে পারিস, ওই দক্ষিণাটা দিতে পারবি? দক্ষিণা? তুই কি সত্যিই জানোয়ার হয়ে গেছিস? নইলে এত বড় একটা অপরাধ করেও তুই এখন বেঁচে আছিস কি করে? ভাই বিষ খেয়ে কিংবা গলায় দড়ি দিয়ে তুই আত্মহত্যা করতে পারছিস না? গন্ধ মূর্খ কথাকার। ভাই 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 কোন অপরাধ না করেও বিনা অপরাধে আজ আমি অপরাধী হয়ে গেলাম না। এছাড়া যে আমার কিছু উপায় নেই, তা নাহলে তো পায়েলের জীবনে সুখ আসবে না। আর পায়েলের জীবনের সুখের জন্য আজ আমি সব অপরাধ আমার মাথায় করে নিলাম। এই গায়ে ভূত, ইডিয়টের মতো দাঁড়িয়ে আছিস কেন? গাড়ি থেকে লাগেজগুলো নামাতে হবে না? যত কি বললেন? ওয়াও, দেখছিস দাদা, চন্দ্র আঙ্কেলের বাড়িটা যেমন দর্শনীয়, তেমনি চাকর বাকর গুলো বেশ দার্শনিক। এই ইডিয়ট, তুই কি এখন ভাবরাজ্যে বিচরণ করছিস নাকি এখানে দাঁড়িয়ে তুই তোর বইয়ের কথা ভাবছিস? না মানে বলছিলাম, এই শোন, আমি গেস্ট হাউসে যাচ্ছি, আমার জন্য একটা গরম কফি বানিয়ে দিস তো। বিকালে কফি না খেলে আমার আবার মাথা ধরে যায়। আর শোন, গাড়ি থেকে লাগেজ নামাবার সময় আমার মেকআপ বক্সটাও কিন্তু নামাস। এই ব্যাগটা ধর। বাই দাদা। বাই। রজত নাম আমার, আগুন ধরিয়ে দেব আগুন, সংসারে এবার আগুন ধরিয়ে দেব। কারণ আমার দাদা ওই চন্দ্রকান্ত রায় চৌধুরীর মেয়ের মতো পায়েলের স্বামী। আস্তে দাদা আস্তে, ওরা হয়তো শুনে ফেলবে। শুনুক, আজ আর আমি কাউকে বড় করি না, কিন্তু চন্দা এই দুষ্ট বুদ্ধিটা তোর মাথায় এলো কেমন করে? এই দুষ্ট বুদ্ধি আমার সেদিন এসেছিল, যেদিন আমার দামি শ্বশুর তোমাকে চাবুক মেরেছিল। সেদিন থেকেই শুরু করেছি খেলা, আর তাই তো সুযোগ বুঝেই পর্দার গলায় পরিয়ে দিয়েছি প্রতিশোধের মালা। জ্বালা! সেদিনের পর থেকে সেই চাবুকের আঘাতটা আজ আমার সারা শরীরে জ্বালা ধরাচ্ছে, জ্বালা। তাই তো সেই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম ওই চন্দ্রকান্ত রায় চৌধুরীর সমস্ত দম্ভের রাস্তা ফেলে দিয়ে আমি তাকে খোলা করে দেব, খোলা। কথা বলেই দেখো ছোট্টা, যেমন শোয়ের কলা শিখে থাকে তোলা। চলো বাড়িতে চলো। না ছন্দা, আমি চাই না সেদিনের সেই অসম্মানের পর রজত আবার ওই বাড়িতে যাক। তুই ঠিক বলেছিস দাদা, তুই ঠিক বলেছিস। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমারও যাওয়ার ইচ্ছে নেই, তাছাড়া আমার সময়ও নেই। আমি শুধু তোকে একটা কথা বলতে এলাম। কি কথা? বৌদিকে নিয়ে তুই সোজা সল্টলেকের বাড়িতে উঠবি, ওখানেই তোদের ফুলসজ্জা হবে। আর আমি ততক্ষণ আগে গিয়ে তোদের ফুলসজ্জার পার্টির অ্যারেঞ্জ করি। চলি। ওকে, বাই বাই চন্দা, বাই বাই। দেখলে বটা, দেখলে তোমার বিয়েতে ছোটদা কতখানি খুশি হয়েছে। কলকাতা গিয়ে খুব জাঁকজমট করে পার্টি দেবে, পার্টি। পার্টি তো দিতে হবে, তাহলে রজত বাবু সম্মান থাকবে কেন? তাছাড়া আমরাও ছাড়বো না, তাই পার্টি চাই, পার্টি। আপনি আমার ভাইকে চেনেন? চিনি মানে খুব ভালো করে চিনি। তাছাড়া কদিন পরে উনি হবেন আমার পরম আত্মীয়। তার মানে? দেখি আপনারা জানেন না? না।
আমার বোন গার্গীর সঙ্গে রজত বাবুর বিয়ে হবে। এ তো দারুণ সুখবর। ঠিক আছে, আমি যাই। এই খবরটা আমার ভাবি বৌমা গার্গী দেবীর সঙ্গে একটু আলাপ সালাপ করে নি। আচ্ছা ছন্দা দেবী, আপনি তো এই গায়ের মেয়ে এবং এই গায়ের বউ। হ্যাঁ, কেন বলুন তো? না না না, মানে বলছিলাম কি আপনার হাতে কোনো ইয়ং মেয়ে আছে? বৌদিমুনির হাতে কোনো মেয়ে নেই স্যার, আমার হাতে আছে। অনাথ, তুমি কি আজকাল বিয়ের ঘটকালি করছো নাকি? হ্যাঁ মৌমনি, শুনুন, যে জন্য এখানে এলাম, গিন্নিমা আপনাকে ডাকছে, তাড়াতাড়ি ভিতরে যাও। ও, তার মানে আশীর্বাদের জোগাড় করতে হবে। আপনারা কথা বলুন, আমি যাই। আমি যাই। কোথায় যাচ্ছেন? না না, মানে বলছিলাম কি, দাঁড়ান আপনার কাছে গিয়ে একটু আস্তে আস্তে বলি। হ্যাঁ বলুন বলুন। বলছিলাম কি, বাড়ির কাজের মেয়ে বিলাসীকে পাওয়া যাবে না? নিশ্চয়ই পাওয়া যাবে, শুধু চন্দ্রকান্ত কাকার কাছে একটা অনুমতি নেই। ওরে বাবা রে! না 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 না, আমার দরকার নেই, আমার দরকার নেই, মেয়ে ছিল আমার দরকার নেই। ভয় নেই, কমিশন নেবো না। ওরে বাবা, বাগে চুলে 18 ঘা, পুলিশে চুলে 36 ঘা, আর চন্দ্রকান্ত রায় চৌধুরী চাবুক খেলে সে ঘা সারা জীবনেও শুকোবে না। ওরে বাবা, আমার আর মেয়ে ছেলে দরকার নেই রে ভাই, আমি চললাম। শালা হারামি, গায়ে আসার পর থেকেই মেয়েদের পিছনে ঘুর ঘুর করছে। ও শালা কলকাতার শালিক জানে না গায়ের মেয়েদের একটা মান সম্মান আছে, ওদের ইজ্জত আছে শালা। পালা পালা পড়েছে, পালা। পায়েলের বিয়ের মালপত্র বয়ে দেওয়ার পালা পড়েছে। দাদা বাবু, বড় একই দাদা বাবু, আমি থাকতে তুমি কেন পায়েলের বিয়ের জিনিসপত্র একা নিয়ে যাও? আরে বাবা, গোপিদা গোপিদা গোপিদা, কদিন আগে তুমি জ্বর থেকে উঠেছো, আর তাছাড়া এত ভারী মালপত্র তুমি বইতে পারবে না। তুমি কি গো দাদা বাবু, তুমি কি? গোপিদা, একটা কথা বলবো? বলছিলাম ওই কাঞ্চনকে বিয়ে করে পায়েল খুব খুশি হয়েছে, তাই না? বেনারসি শাড়ি পরে, সেটিতে সিঁদুর পরে, কোণে চন্দন লাগিয়ে তাকে খুব সুন্দর লাগছে, তাই না? সে তো দেখাচ্ছে গো দাদা বাবু, সে তো দেখাচ্ছে। শয়তানের পায়েল কাঞ্চন বাবুর পাশে বসে খুশি রাজি আছে গো দাদা। আচ্ছা বলো না দাদা, বলো না, তুমি তো ফাইল দিয়ে দিবে। তাহলে এমন কেন হলো দাদা, এমন কেন হলো? গোপিদা গোপিদা গোপিদা, তুমি কাঁদছো কেন? এই শুভ দিনে কেউ কাঁদে? আরে বাবা, তুমি কাঁদলে পায়েলের অমঙ্গল হবে না। তার চেয়ে তুমি বলছো এই আমার মতো প্রাণ খুলে হাসো। এই দেখো না, দেখো আমি কেমন হাসছি, দেখো দেখো আমি কেমন হাসছি, দেখো ওটা তোমার হাসি নয় দাদা বাবু, ওটা তোমার বুক চাপা কান্না, বুক চাপা কান্না, বুক চাপা। গোপিদা গোপিদা গোপিদা, ভুল বললে গোপিদা, ভুল বললে। এটা আমার কান্না নয় গো গোপিদা, এটা আমার নীরব অভিমান। আমি কাঁদলে যে পায়েলের চলার পথ বদল হয়ে যাবে, সে আমার দুঃখ দিক, কিন্তু আমি কোনোদিন তার অমঙ্গল চাইব না, কোনোদিন। মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খেলে চলবে? বলি বাক্সটা লরিতে তোল, হ্যাঁ বাক্সটা লরিতে তোল। একটু হিসু করতে গেছি অমনি ফাঁকি বাজি, বলি পয়সা নিবি না, বলি পয়সা নিবি না। না না না, মানে আমার শরীরটা খুব খারাপ তো, একটু জিরিয়ে নিচ্ছিলাম। এই জন্যে আমি লেবারদের পছন্দ করি না। তুই যদি স্টুডিও পাড়ার লেবার হতি না, গুঁতো মেরে দিত। দেখ, ঘুরিয়ে কথা বলবি না, ঘুরিয়ে কথা বলি। আরে বাবা, তুই 5 টাকা লাগে তা সামনা সামনি বল, এই নাড়ু মিত্তি কারো ধার ধরে না। বাচ্চাটা তোর, আরে এই দয়ের হাঁড়িটা ধর, তোর হাঁড়িটা ধর। হ্যাঁ চলুন চলুন। তাড়াতাড়ি কর, আমার শুটিং আছে। আরে এ কি করছো শিবু? এসব জিনিস তুমি নিয়ে যাচ্ছ কেন? না মানে গোপীদার শরীরটা খারাপ, তাই একটু ভাবলাম আর কি এই জিনিসপত্র। ভাবলাম বেটা যেন আমাদের
বেটা যেন আমাদের দয়া করছে। বেটা বাজ মাইনের চাকর। কি বললেন? চাকর? দেখুন মশাই, আমাদের কাজে বেশি বাড়াবাড়ি করবেন না। জানেন আমি কে? কে? আমি নাকি কে দেখে বুঝতে পারেনি। নিচে ধুতি, ওপরে পাঞ্জাবি, মুখে সিগারেট। আমি হচ্ছে বরকত। আপনি জানেন ও কে? ওতে বাড়ির চাকর। না, ওই বাড়ির চাকর নয়, ওই বাড়ির বড় ছেলে শিবনাথ রায় চৌধুরী। ও তাই সরি ভাই। ভাই ধুতিটা দে, পরের গাইতে চেয়ে নিয়ে আইছি। আমার 14 গোষ্ঠী চাকর। বিনয়দা, বিনয়দা, আমিও চলি। দাঁড়াও দাঁড়াও শিবু, দাঁড়াও। তুমি কি জানো মানুষের মনের কথা তার মুখেই ফুটে ওঠে? কারণ মানুষের মুখ চেয়ে তার মনের আয়না। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি বিনয়দা, কিন্তু ওই যে সব কথা সব সময় বলা যায় না। ক্ষমা করবেন, ক্ষমা করবেন দিদিমণি, আমি না আপনাকে দেখতে পাইনি। আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আপনি আমাকে ক্ষমা করবেন, ক্ষমা করবেন দিদিমণি। ইডিয়েট, রাস্কেল, এই যে কটা বাজে? এখানে আসার আগে কি আমি আপনাকে বলিনি যে বিয়ের পর দিনই আমরা কলকাতা ফিরে যাব? কিন্তু আমি তো এখন যাব না ভাউগিন্নি। মানে? আরো 2 দিন এখানে থাকবো, ওই নীল শহরে ফেলবো আর মাছ দেবো, তারপর তালের রস খাবো আর তোমাকে বগল ডাবায় নিয়ে আমি এই জোড়া দেখি ঘুরে দেখবো। আজকাল দেখার মতো কি আছে? চারিদিকে মশা মাছিগুলো কেমন ভ্যান ভ্যান করছে, আর এই কালো কালো মানুষগুলোর গায়ে কেমন বটকা বটকা গন্ধ। ম্যাগো, আমার যেন বমি এসে যায় বাবারে। গায়ের গন্ধ বলে সেই গায়ের মানুষগুলোকে তুমি ঘৃণা করছো? তুমি কি জানো যে ভারতবর্ষের অধিকাংশ শহর গাঁ দিয়ে ঘেরা, আর গায়ের লক্ষ লক্ষ মানুষ তারা রোদে পুড়ে ঘামে ভিজে ফসল ফলিয়ে তোমাদের মতো শহরে বাবু বিবিদের মুখে অন্ন যোগায়। আর গ্রামে আছে খোলা আকাশ, মুক্ত বাতাস, আর টাটকা টাটকা শাক সবজি, আর টাটকা মাছ। আর শহরে আছে সব পচা বাসি। এই যা কি হলো জামাই বাবু? এই বাসি কথারে বলতে গিয়ে আমার বাসি লুচির কথা মনে পড়ে গেল। তার মানে জানেন দাদু, ওই বাসি লুচি দিয়ে আর আখের গুড় যা মজে না, আর সেটা আমার খেতে যা ভালো লাগে না, কি আর বলবো। লোকটা খাওয়া খাওয়া করে। তোমার জামাইবাবু না আমাদের শিবুর মতো সহজ সরল মানুষ। আপনি ভগবানের সঙ্গে শয়তানের তুলনা করছেন। কি বললে? হ্যাঁ, ঠিকই তো বলেছি। আমার জামাইবাবু একজন ভদ্রলোক, আর আপনার শিবু একজন ক্রিমিনাল। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। শরৎ দাদু, তুমি কতখানি চেনো তাকে, কতখানি দেখেছো তাকে,
যে তার সম্বন্ধে এই অশ্লীল মন্তব্যটা করলে? তুমি তুমি না লেখাপড়া শিখেছো, মোটা মোটা বই পড়েছো, অথচ মানুষের চরিত্র সম্পর্কে তুমি পড়তে শেখোনি। তুমি কেন বুঝতে পারো না যে প্রত্যেকটা ঘটনার পেছনে একটা করে কারণ থাকে? আপনি বলতে পারেন কি এমন ঘটনা ঘটেছিল যার কারণে সেই মূর্খ অশিক্ষিত শিবু পায়েলকে বিট্টে করেছিল? ভুল ভুল ভুল, পায়েলকে শিবু বিট্রে করেনি, শিবু বিট্রে করেনি, পায়েলই বরং শিবুকে বিট্রে করেছে। কি বললি? খুব চমকে উঠলে তাই না? আমিও সেদিন চমকে উঠেছিলাম, কারণ ওই ঘটনা তো আমার চোখের সামনেই ঘটেছিল। আমি সেদিন ভাবতে পারিনি দীর্ঘদিন ভালোবাসার পর পায়েল শিবুকে বিয়ে করতে অস্বীকার করবে। এটা আমি কিন্তু কেন দাদু, কেন? শিবু যে অশিক্ষিত, শিবু যে মূর্খ, সেটা কি পায়েলের বিয়ের যোগ্যই? আশ্চর্য। আরো আশ্চর্যের কথা কি জানো দিদি ভাই? ওই পায়েলের জন্যে শিবুকে স্কুল ছাড়তে হয়েছিল। শিবু তার বাবা স্নেহ, মায়া, মমতা সব হারিয়েছিল, আর আজকের হারালো তার ভালোবাসাকে। কিন্তু পায়েলের বঞ্চনার কথা কেন কেন আপনি সবাইকে বলেননি? এটাই তো অক্ষয় বট শরৎ বাড়ুচ্চির কাছে চরম আফসোস। দাদু, ওই হতভাগাটা পায়েলকে নির্দোষ প্রমাণ করার জন্যে আমার মাথায় হাত দিয়েছে, দিব্যি করে নিয়ে বলেছিল, দাদু তুমি এই কথাটা তুমি কাউকে বলো না, কাউকে। পারিনি, আমি পারিনি। তাই এতক্ষণ পর্যন্ত ওই জ্বালা যন্ত্রণাটা আমার এই বুকের মধ্যে আমি আটকে রেখেছি। আমি কি ভুল করেছি? চোখটাকে একটু রঙিন করে না। তার মানে মদের এই গ্লাস থেকে মদটুকু তোমার গলাতে ঢেলে দাও, তাহলে দেখবে তোমার জীবনটা কেমন রঙিন হয়ে গেছে। আমি না তোমার স্ত্রী, দেশকে স্বাধীন করার জন্য যিনি লড়াই করেছিলেন তার বংশের সন্তান হয়ে তুমি আমাকে মদ খেতে বলছো? ও মাই ডার্লিং, তুমি যদি কোম্পানি না দাও তাহলে একবারই গেস্টের সামনে আমার যে প্রেস্টিজ একেবারে লস হয়ে যাবে। আমার ভালোবাসার মান বাঁচাতে তুমি প্লিজ। না অমন করে বলো না কাঞ্চন, তোমার ভালোবাসার মান বাঁচাতেই তো আমি তোমার জীবনে বধূ হয়ে এসেছি। একটুখানি মদ খেলে যদি খুশি হও নিশ্চয়ই খাবো, কিন্তু কথা দাও জীবনে আর কখনো কোনোদিনও তুমি আমাকে মদ খেতে বলবে না। আমি তোমাকে ছুঁয়ে আমি কথা দিলাম ডার্লিং, কেবলমাত্র আজকের জন্য তুমি। হ্যাঁ, ওকে 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 ওকে, রেডি। বাহ পায়েলদি, বাহ, কেমন লাগছে পায়েলদি? বেশ স্বপ্ন মনে শুধু স্বপ্ন নয় ছন্দা, মনে হচ্ছে আমার মনে একটা আনন্দের স্রোত বয়ে যাচ্ছে। ওই আনন্দের সেউটা তোমার শরীরে ঢেউ হয়ে আসলে পড়বে যদি তুমি আরো এক পেক খাও। তাহলে তো খেতেই হয় রজত, প্লিজ আরো এক পেক দাও। আনন্দ মধু পান করে আমার শরীর মনে আমি হিলোল তুলি। এইবার ফুলসজ্জার পার্টিটা দারুণ। আরে জমবেই তো, কারণ বৌদির দু চোখে এখন রঙিন স্বপ্ন। আমি স্বপ্ন দেখছি আমি, অথচ রাজকালী শিবু আমার স্বপ্নটা ভেঙে তছনছ করতে চেয়েছিল। কিন্তু শিবু, তুমি আমার কোনো ক্ষতি করতে পারোনি। ক্ষতি করেছো গার্গীর। তুমি আমার সঙ্গে টক্কর দিয়ে জিততে পারবে না। তোমার পেটে যখন ভাত জুটবে না, পরনে যখন পোশাক জুটবে না, তেলের অভাবে যখন মাথার চুলে জট পাকাবে, তখন ওই শিবুর প্রতি তোমার ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যাবে। সেদিন দেখবে তুমি হেরে গেছো আর আমি জিতে গেছি, কারণ আমি ভালো ঘর পেয়েছি, শিক্ষিত বর পেয়েছি, স্বামীর ভালোবাসার রাজপ্রাসাদে রানী হয়ে আছি, রানী। পায়েল ডার্লিং, मेरे सपनों का वो राजा।
मेरे दिल का वो राजकुमार, मैं तो उसकी दीवानी बनूंगी। मुझको आने लगा उससे प्यार, करती हूँ उसका मैं अब इंतजार। और ये क्या है तुझको पता? खटा सावन की खटा, खटा सावन की खटा, मेरे सपनों का वो नक्शा, मेरे दिल का वो राजकुमार, मैं तो उसकी दीवानी बनूंगी। मुझको आने लगा उससे प्यार, करती हूँ उसका मैं अब इंतजार, करती हूँ उसका मैं अब इंतजार। क्या तुमको पता? हटा सावन की खटा, हटा सावन की खटा, हटा सावन की खटा, हटा सावन की खटा। दारू बाबू, দরজাটা কোন দিকে? থ্যাংক ইউ বলার জন্য। গুড নাইট দারু বাবু। কি গো, আমি তোমার ভালোবাসার মান বাঁচাতে পেরেছি তো? শুধু শুধু আমার ভালোবাসার নয় পায়েল ডার্লিং, আমার সম্মানের গৌরবটাকে অনেক অনেকখানি বাড়িয়ে তুলেছে। না না না, বাড়িয়ে বলো না ডার্লিং। বৌদি, দাদা একদম বাড়িয়ে বলেনি। আরে বাবা, তোমার মতো নায়িকাকে পেলে মুমুৎস বাংলা সিনেমা জগৎ আবার জেগে উঠবে। আমি কিন্তু তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, তুমি হবে বাংলা সিনেমার এক অদ্বিতীয় নায়িকা। আমি তোমার চ্যালেঞ্জ ফ্রুটফুল করে দেবো, বাট I'm also tired. Bye everybody. Enjoy party. Good night. তুমি বৌদিকে সত্যি সিনেমার নায়িকা করবে? আরে বাবা, তোর বরকে নায়ক করে দেব। তার মানে? আমি একটা মেগা সিরিয়াল প্রডিউস করব ছন্দা, আর তার নায়ক হব আমি। বাবা, তার মানে আমি ঘরে বসে তোমাকে টিভিতে দেখতে পাবো? Yes. এই ছন্দা, শুধু ঘরে বসে টিভিতে দেখতে পাবি না, খবরের কাগজে ওই দেবনাথের বড় বড় ছবি দেখতে পাবি। কবে তাহলে শুটিং শুরু হবে দাদা? আরে টাকাটা হাতে পেলেই কালকের থেকে শুটিং শুরু করে দেব। কিন্তু রজত, চিত্রনাট্য। আরে দাদা, চিত্রনাট্য তো আমি আগে থেকে বেঁধে রেখেছি দাদা। শুধু টাকাটা হাতে পেলেই আউটডোর শুটিং। এই নাও ছোটদা, 1 লাখ টাকা। 1 লাখ টাকা? এটা তুমি কোথায় পেলে? পায়েলের বিয়ের সময় তোমার বাবার আলমারি থেকে লুকিয়ে সরিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম এখানে এসে গয়না গড়াবো, কিন্তু এখন আমি ঠিক করলাম তোমাকে আমি সিনেমার নায়ক তৈরি করব। এই না হলে ঠিক আছে, বাকি টাকাটা আমি নেক্সট উইকে দিয়ে দেবো। আগে বলুন, হ্যাঁ, কে এই সিরিয়ালের নায়ক হতে গেলে আমাকে ঠিক কি কি করতে হবে? দেবনাথ, শোনো, একটা কথা শোনো। বলুন। তুমি যে এই যে টিভি সিরিয়াল করছো কিংবা একটা সিনেমা প্রডিউস করতে যাচ্ছ, এই কথা যেন তোমার বাবা মা কেউ জানতে না পারে। কেউ কোনোদিন জানতে পারবে না, তবে আপনাদেরও একটা কথা দিতে হবে। কথা? কি কথা? আমার সাইডে যে নায়িকাটা হবে, আচ্ছা, সে যেন একটু কোচি হয়। কোচি মানে? মানে যাকে বলা হয় তন্নি বন্নি। তন্নি বন্নি। তার সঙ্গে মাঝে মধ্যে একটু ডোন্ট ওয়ারি, তোমার নায়িকা হবে বাংলা সিনেমার ড্রিম গার্ল মিস কথাকলি। বাই দা ভাই,
ওই মিস কথাকলির সঙ্গে আমার এই ব্যাপারটা আপনারা আবার ছন্দাকে বলতে যাবেন না। আচ্ছা, তাহলে ছন্দার কাছে আমি হিরো থেকে একদম জিরো হয়ে যাব। জিরো জিরো। এই দাদা, তোকে না আমার একটু চুমু খেতে ইচ্ছা করছে। আরে না করছিস তাহলে তোকে অন্তত আমি একটা প্রণাম করি। কেন প্রণাম করছিস? আরে দাদা, তুই তো আমার গুরু রে, গুরু। আচ্ছা, তোর জন্যই তো লক্ষ্মী আসা শুরু। हमरे दराज मन के लायते दो तीन। এই শোন, এত অল্পেতেই তুই সন্তুষ্ট হোস না। এরপর থেকে আগে অনেক অনেক টাকা এনে দেবো। অনেক টাকা? কিন্তু কিন্তু কিভাবে দাদা, কোন রাস্তায়? সেটার কিছুদিন পরেই তুই দেখতে পাবি। তুই সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি বলছি, কারণ এর পরেই তো পাইলকে নিয়ে শুরু হবে অন্য ভালোবাসার খেলা। কিন্তু দাদা, ওই ওই পায়েলের প্রেমিক, আই মিন শিবু কি করছে? শিবু শিবু मेरा जूता है जापानी, ए पतलून इंग्लिस्तानी, सर पे लाल टोपी रोटी, फिर भी दिल है हिंदुस्तानी। मेरा जूता है जापानी, ए पतलून इंग्लिस्तानी, सर पे लाल टोपी रोटी, फिर भी दिल है हिंदुस्तानी। এই শোন, পায়েলের প্রেমিক শিবু এখন ওই রাস্তায় রাস্তায় জুতো পালিশ করছে। জুতো পালিশ পালিশ, দিদিমণিরা, দাদারা, পালিশ পালিশ পালিশ। আরে পালিশ করে যাবেন মাত্র 5 টাকা, 5 টাকা পালিশ। এই এই শোনো, আরে তুমি শিবু না? দাঁড়াও শিবু, ধরা যখন পড়ে গেছো তখন পালিয়ে গিয়ে কি লাভ হয়? কিন্তু শিবু, তোমাকে এই অবস্থায় এখানে দেখতে পাবো এ আমি ভাবতে পারিনি। এতে অবাক হবার কি আছে জামাইবাবু? ওই মূর্খটার কি চাকরি করার কোনো মুরত আছে? তাই ভিক্ষেই ওর একমাত্র পথ। রাজেশ ঠিক বলেছেন। আসলে একটা কাজের জন্য না সরকারি বেসরকারি অনেক অফিসে গিয়েছিলাম, কিন্তু ওই লেখাপড়া জানি না তো, তাই একটা কাজ পেলাম না। আর এই কাজ ছাড়া আমার অন্য কোনো কাজ জানাও নেই। তবু তোমাকে এই কাজটা ছাড়তে হবে শিবু। তাহলে খাবো কি বিনয়দা? ওই শরৎ দাদুর জমানো টাকা অনেক আগেই শেষ হয়ে গেছে, আর ওই স্বাধীনতা সংগ্রাম হিসাবে তিনি আর কোনো পেনশনও পান না। এই কাজ ছাড়া যে আমার কোনো কাজ জানা নেই। তাহলে কেন কেন আমার বোনটাকে তুমি সেদিন বিয়ে করেছিলে? বলো, কেন তার জীবনটাকে তুমি এমনি নষ্ট করে দিলে? কেন কেন কেন? তুমি কি পাগল হয়ে গেছো? পাগল হয়ে গেছে। ওই শয়তানটা আমার সরল সাদা সিধে বোনটার মাথা খারাপ করে দিয়েছে। এবার হয়তো তাকে না খাইয়ে মারবে। তাহলে চলো না ভাই, কালই আমরা গার্গীর বাড়িতে যাই। কেন যাবো জামাই বাবু? সেদিন নয় আমি অভিমান করে বলেছিলাম যে তুই আমার বোন নোস, কিন্তু সে যদি একটিবার আমার সামনে এসে দাঁড়াতো রাজেশ, আমি তাকে ফিরিয়ে দিতে পারতাম। রাজেশ একটিবারের জন্য বুঝতে পারলো না তার এই দাদা তার জন্য কতখানি কষ্ট পাচ্ছে। রাজেশ দা, আপনি না যাবো না, সে যখন আমার কথা ভাবেনি আমিও তার কথা ভাববো না। কিন্তু তোমাকে আমি বলে যাচ্ছি শিবু, আমার বোনের যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমাকে আমি পুলিশে দেবো, তোমাকে আমি জেল খাটাবো। এই কথাটা তোকে বলে গেলাম শিবু। রাজেশের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি ভাই। আপনি কি করছেন বিনয়দা? কোথায় আপনি আর কোথায় আমি? না ভাই না, রাজেশ তোমাকে চিনতে না পারলেও আমি তোমাকে ঠিক চিনেছি। তুমি আমার চোখে একটা মূল্যবান রত্ন, আর সেই মূল্যবান রত্নটাকে আমার শালি গার্গী আঁচলে বেঁধে সে কোনো ভুল করেনি ভাই,
সে ঠিক কাজ করেছে, সে ঠিক কাজ করেছে। ভুল বলে গেলেন বিনয়দা, আপনি ভুল বলে গেলেন। আমি জানি না আমার সঙ্গে তার জীবনটা জড়িয়ে গার্গী ঠিক কাজ করেছে না ভুল কাজ করেছে, কিন্তু আমি জানি আমি কোনো মূল্যবান নই। আমি একটা সহায় সম্বলহীন, একটা মূল্যহীন জুতো পালিশওয়ালা। আরে বাবা, আজকে সানডে, আজকের দিনে তো সমস্ত জুতো দোকানই বন্ধ, কোন একটা পালিশওয়ালা তুমি খুঁজে না। ওকে, বাট এখন পালিশওয়ালা কোথায় পাবো? পালিশ আরে ওই তো পালিশওয়ালা, এই জুতো পালিশওয়ালা, আমার জুতোটা ভালো করে পালিশ করো তো। আরে তোর বডিটা তো খুব হ্যান্ডসাম। শাট আপ, তুই জুতো পালিশওয়ালার সঙ্গে নিজেকে তুলনা করছিস। ভালো করে করবি, একদম ফাঁকি দিবি না। আগে 5 টাকা। 5 টাকা? এই 5 টাকা খুচরো নেই, তুই বরং 100 টাকা রাখ। ম্যাম সাহেব, আমি শ্রমিক কিন্তু ভিখারি নই। তুমি কে বাবা যে এত বড় বড় কথা বলছো? নিশ্চয়ই নিশ্চয়ই কোন ধর্মপুত্র যুধিষ্ঠির। দেখি দেখি মুখটা একবার ভালো করে দেখি। ও মাই গুডনেস, রাধাগিরি শিবনাথ রায় চৌধুরী, শেষ পর্যন্ত তাহলে তুমি জুতো পালিশ করছো। তা শিবনাথ বাবু, আজ নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন আমি সেদিন তোমায় বিয়ে করিনি। আমি জানতাম তুমি একটা মাকাল ফল। পাড়াগাঁয়ের হুপরে শহরে এসে প্যান্ট জামা পরে তুই চিচিঙ্গে হয়ে গেলি। এই মাকাল ফলকে বাদ দিয়ে ওই কাঞ্চন বাবুকে বিয়ে করে আপনি নিশ্চয়ই সুখী হয়েছেন। অফকোর্স, কাচের বদলে কাঞ্চন পেয়ে আমি যেমন সুখী তেমন খুশি। আজ আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই। কিন্তু আমার এই মজুরির 5 টাকা। শিবু, তুমি তো শুনলে। আরে বাবা, খুচরো নেই, তোমাকে তো ওই 100 টাকাই দিয়ে দিয়েছে, বকশিস দিয়েছে। ধন্যবাদ ধন্যবাদ টাকা বাবু। মূর্খ, অশিক্ষিত, নির্ভর, অহংকার। Education is the perfection of humanity, not measured it by the academic standard. What? চিরন্তন মানবিকতাই হলো প্রকৃত শিক্ষা। আর এই গার্গী আমাকে সেই শিক্ষাটা দিয়েছে, আর গার্গী দেওয়া সেই শিক্ষাটা আজ আমি আপনাদেরকে উপহার দিয়ে গেলাম। চলি টাকা বাবু। ইডিয়েটটা আমাকে ইনসাল্ট করে গেল, সেদিনের অপমানের প্রতিশোধগুলো নিয়ে গেল। ও ডার্লিং, শিবুকে রিফিউজ করে সত্যি তুমি অন্যায় করেছো। তবে সুন্দর সুশিক্ষিতা বর চাওয়া, শান্তির ছায়াবৃত্ত শখের সংসার ছায়া, আর স্বপ্নের তুলে দিয়ে রামধনুর রং দিয়ে স্বচ্ছ জীবনের ছবি আঁকতে চাওয়া আমার ভুল, আমার অন্যায়। তুমি কি আমাকে পেয়ে সুখী? সেদিন জোড়া দেখে রাস্তায় এক পলকের একটু দেখে আমি যে তোমায় ভালোবেসে ফেলেছিলাম কাঞ্চন। ডার্লিং, ইয়েস, আই এম হ্যাপি টু মাচ। ডার্লিং, चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम, बदल के मेरी तुम